তো আজকে আমরা যে কবিতাটি পড়তে চলেছি তা তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছো। হ্যাঁ, ক্লাস 12-এর প্রথম কবিতা অন কিলিং এ ট্রি, রিটেন বাই গিভ প্যাটেল। দেখো, কবিতার যে টাইটেল অন কিলিং এ ট্রি নিশ্চয়ই একটা ইউজুয়াল টাইটেল নয়, একটু আনইউজুয়াল টাইটেল। কারণ কিল ওয়ার্ডটা কখনোই ট্রিয়ের সঙ্গে ঠিক খাপ খায় না। কিল আমরা ইউজ করি কাউকে হত্যা করতে, বেসিক্যালি কোনো অ্যানিম্যাল বা মানুষকে হত্যা করার ক্ষেত্রে আমরা কিল ইউজ করি, কিন্তু গাছের ক্ষেত্রে কিল ওয়ার্ডটা ইউজ করি না। কিন্তু কবি সেই কিল ওয়ার্ডটাই ইউজ করলেন এই কবিতার হেডিংয়ে। তাহলে বুঝতেই পারছো যে কবির নিশ্চয়ই একটা ইন্টেনশন আছে যে এখানে ট্রি, সেই ট্রি শুধু গাছ নয়, ট্রিকে মানুষ রূপে কল্পনা করা হয়েছে। তিনি গাছের সঙ্গে মানুষকে সমান আসনে বসিয়েছেন। তো আমরা সেই কবিতাটি আজ পড়ব। বর্তমানে আমাদের যে পরিবেশের অবস্থা, সেখানে গাছের যে প্রয়োজনীয়তা এটা অনস্বীকার্য, এবং এই পরিস্থিতিতে সেটা তো খুব বেশিভাবেই আমরা মনে করতে পারি যে গাছ ছাড়া আমরা কিন্তু একটা মুহূর্ত চলতে পারবো না। অথচ আমরা কিছু কিছু মানুষ আছি যারা নির্বিচারে এই গাছগুলোকে কেটে ফেলছি, এবং তার যে হার্মফুল এফেক্টস আমাদের নেচারের উপর, এনভায়রনমেন্টের উপর, সেটা আমরা তো প্রতিনিয়ত বুঝতে পারছি। তো আমরা আজকে সেই কবিতাই পড়ব, অন কিলিং এ ট্রি বাই গিভ প্যাটেল। কবিতা শুরু করার আগে কবি সম্বন্ধে জানতে হবে, তো চলো একটু জেনে নিই গিভ প্যাটেল কে ছিলেন। গিভ প্যাটেল একজন বিখ্যাত কবি, তার সম্বন্ধে আমরা একটু জানব। দেখতে পাচ্ছ, গিভ প্যাটেল ওয়াজ বর্ন অন 18th August 1940। তিনি 1940 সালের 18ই আগস্ট জন্মগ্রহণ করেন। ইজ অ্যান ইন্ডিয়ান পার্সি পোয়েট, প্লেরাইট, পেইন্টার, অ্যাজ ওয়েল অ্যাজ এ প্র্যাকটিসিং ফিজিশিয়ান। তার অনেক কিছু গুণ দেখতে পাচ্ছি আমরা। তিনি একজন কবি, পার্সি পোয়েট বলা হয়েছে। তার পূর্বপুরুষ সুদূর পারস্য থেকে ইন্ডিয়াতে আসে। তিনি পার্সি পোয়েট, প্লেরাইট, একজন নাট্যকার, পেইন্টার, অঙ্কনশিল্পী, অ্যাজ ওয়েল অ্যাজ এ প্র্যাকটিসিং ফিজিশিয়ান। তিনি একজন প্রফেশনাল ডক্টর। তিনি ডাক্তারি করার পাশাপাশি কবিতাও লেখেন। হি বিলংস টু এ গ্রুপ অফ রাইটার্স who have subscribed themselves to the green movement, which is involved in an effort to protect the environment. বেশ কিছু লেখক আছেন যারা, তোমরা জেনে রাখবে, 1970-এর দশকে ভারতবর্ষে গ্রিন মুভমেন্ট শুরু হয়েছিল, সবুজ আন্দোলন। সেই আন্দোলনে যে সমস্ত লেখকরা এগিয়ে এসেছিলেন তাদের মধ্যে গিভ প্যাটেল অন্যতম। এই পরিবেশকে, এই প্রকৃতিকে রক্ষা করার জন্য গিভ প্যাটেল প্রথম থেকেই সচেষ্ট ছিলেন, এবং তিনি তার রাইটিংয়ের মধ্য দিয়ে, তার কবিতা, তার নাটক ইত্যাদির মধ্য দিয়ে পাঠককে প্রকৃতি সম্বন্ধে সচেতন করতে চাইছেন। হিজ পোয়েমস স্পিক অফ ডিপ কনসার্নস ফর নেচার। বুঝতে পারছি তার কবিতায় প্রকৃতির প্রতি তার যে উদ্বেগ, সেই উদ্বেগ ফুটে উঠেছে। অ্যান্ড এক্সপোজ ম্যানস ক্রুয়েল টু ইট। একই সঙ্গে মানুষের যে নিষ্ঠুরতা প্রকৃতির প্রতি, সেটাও
প্রস্ফুটিত হয়েছে তার কবিতার মধ্য দিয়ে। তার বেশ কিছু কবিতার সংকলনের নাম বলা হয়েছে। হিজ ওয়ার্কস ইনক্লুড পোয়েমস। পোয়েমস একটি বিখ্যাত বই, যে বই থেকেই এই কবিতাটি যেটি পড়ছি আমরা, অন কিলিং এ ট্রি, নেওয়া হয়েছে। তার আরও কিছু কাব্যগ্রন্থের নাম দেওয়া হয়েছে। হাউ ডু ইউ উইথস্ট্যান্ড, বডি অ্যান্ড মিরর্ড মিররিং। হি হ্যাজ অলসো রিটেন 3 প্লেজ, 3টি নাটক লিখেছেন তিনি। টাইটেল প্রিন্সেস, সাভাস্কা অ্যান্ড মিস্টার বেহরাম। তো আমরা তার সম্বন্ধে একটু জানলাম। এবার আসি এই কবিতা সম্বন্ধে একটু জিস্ট জেনে নিই আমরা। অন কিলিং এ ট্রি was one of the poem of his poetry collection named Poems, published in 1966. আগেই বলেছি এটা আমি, যে তার বিখ্যাত কাব্যগ্রন্থ পোয়েমস, যেটি 1966 সালে প্রকাশিত হয়, সেই কাব্যগ্রন্থ থেকেই অন কিলিং এ ট্রি কবিতাটি নেওয়া হয়েছে। দিস কালেকশন ওয়াজ লঞ্চড বাই নিসিম এজিকিয়েল, বিখ্যাত কবি একজন, তিনি এই কাব্যগ্রন্থটি লঞ্চ করেছিলেন, প্রকাশ করেছিলেন। মোস্ট অফ প্যাটেলস পোয়েমস আর ফোকাসড অন দ্য হিউম্যান বডি। তার বেশিরভাগ কবিতাই মানুষকে কেন্দ্র করে তৈরি হয়েছে। অন কিলিং এ ট্রি টু ইজ ওয়ান সাচ পোয়েম। এই কবিতাটিও ব্যতিক্রম নয়, এটিও সেই মানুষকে কেন্দ্র করেই, মানুষের অ্যাক্টিভিটির উপর কেন্দ্র করেই গড়ে উঠেছে। যাই হোক, দ্য পোয়েম ইজ রিটেন ইন ফ্রি ভার্স। এই কবিতাটি ফ্রি ভার্সে লেখা হয়েছে। এ প্রসঙ্গে তোমাদের বলে দিই, ক্লাস 12-এ যে 4টি কবিতা আমাদের আছে, খুব ভালো করে মনে রাখবে যে এই কবিতাটি ছাড়া, অন কিলিং এ ট্রি ছাড়া, বাকি 3টে কবিতাই কিন্তু সনেট। ওকে, শুধু এই কবিতাটি সনেট নয়, এটি একটি ফ্রি ভার্স। তো প্রশ্ন আসবে যে হোয়াট ইজ ফ্রি ভার্স? ফ্রি ভার্স জিনিসটা কি, দেখে নিই আমরা ফ্রি ভার্স জিনিসটা কি, বা ফ্রি ভার্স কাকে বলে। ফ্রি ভার্স, এ ভার্স অর পোয়েম, ভার্স মানে পোয়েম, কবিতা, দ্যাট ইজ ফ্রি ফ্রম এনি লিমিটেশন অফ রেগুলার রিদিম অ্যান্ড রাইম। তোমরা জানো অনেক কবিতায় ছন্দ থাকে, নির্দিষ্ট একটা রিদিম থাকে, রাইমও থাকে, কিন্তু যে কবিতা এই রিদিম এবং রাইম কোনো কিছুই মানে না, তারা ফ্রি, তারা রিদিম বা রাইমের যে বেড়াজাল, যে লিমিটেশান, সেগুলো মানে না। তো এই কবিতাগুলোকেই আমরা বলি ফ্রি ভার্স, ফ্রি ফ্রম এনি লিমিটেশান অফ রেগুলার রিদিম অ্যান্ড রাইম। সাচ পোয়েট্রি ইজ উইদাউট এনি রেগুলার রিদিম অ্যান্ড রাইম। এই ধরনের কবিতায় কোনো নির্দিষ্ট রিদিম বা রাইম থাকে না, একেই আমরা বলি ফ্রি ভার্স। টার্মটা অবশ্যই ভালো করে মনে রাখতে হবে। এবার আসি কবিতার মূল বিষয়টা। দ্য পোয়েট sensitizes the reader and highlights the fact that trees are living things. কবি পাঠকদের মনে একটি চেতনা জাগানোর চেষ্টা করছেন, এবং তিনি হাইলাইট করছেন এই বিষয়টাই যে ট্রিজ আর লিভিং থিংস, গাছেরও প্রাণ আছে, তারাও আমাদের মতো প্রাণী, তাদেরও প্রাণ আছে, তারাও সজীব, এটা আমরা সবাই জানি। He equates trees, equates means makes equal. He equates trees with humans to convey that trees should not be cut because destroying trees is just like killing a human being. তিনি মানুষের সঙ্গে গাছের সামঞ্জস্য বিধান করেছেন, তিনি মানুষকে এবং গাছকে একই আসনে বসিয়েছেন। তিনি দেখাচ্ছেন যে গাছগুলো মানুষের মতোই, তাই ট্রিজ শুড নট বি কাট, গাছকে কোনো দিনই কাটা উচিত নয়। বিকজ ডেস্ট্রয়িং ট্রিজ ইজ জাস্ট লাইক কিলিং এ হিউম্যান বিং। যেমন মানুষকে মারতে গেলে আমাদের হাত কাঁপে, আমরা দুবার ভাবি, আমরা মারতে পারি না, ঠিক তেমনই গাছকে কাটতে গেলে, গাছকে মারতে গেলেও আমাদের এই ভাবনাটাই আসা উচিত যে গাছেদেরও প্রাণ আছে, তারাও আমাদের মতোই সেন্সিটিভ। এ ট্রি ডাজ নট ডাই বাই মিয়ারলি কাটিং। কিন্তু মনে রাখতে হবে, যদি মনে করি
একটা গাছের ডাল কেটে দেবো, কাণ্ড কেটে দেবো, আর কাটলেই গাছটি মারা যাবে, তাহলে ভুল। বিকজ ইট রিগ্রোজ ফ্রম হোয়ার ইট ইজ কাট। কারণ যে অংশে গাছ কাটবো, দেখবো সেই অংশ থেকে নতুন আবার ডালপালা বেরিয়ে গেছে। তাই অত সহজে গাছকে মেরে ফেলা যাবে না। ইফ ইট হ্যাজ টু বি ডেস্ট্রয়েড, যদি সত্যি গাছকে মারতে হয়, দেন ইট হ্যাজ টু বি আপরুটেড, তাহলে গাছকে মূল সমেত মাটি থেকে উপড়ে ফেলতে হবে। আমরা কবিতার মূল যে থিমটা বুঝলাম। এ প্রসঙ্গে বলি, অনেকেই বলেন এই কবিতায় কবি নাকি সমাজের বেশ কিছু কুসংস্কারের কথা বলেছেন, যেগুলো শুধু সমালোচনা করলে হবে না, সেইগুলোকে সমাজ থেকে মূল সমেত উপড়ে ফেলতে হবে। তবে আমার ব্যক্তিগত মতামত, বা অনেকেই বলেন যে না, যেহেতু তিনি প্রকৃতি প্রেমিক কবি, তার বিভিন্ন কবিতায় প্রকৃতি উঠে আসছে, তাই এই কবিতাতেও মূল বিষয়টা সেটাই, যে গাছপালা ধ্বংস করা যাবে না। ঠিক আছে, আমরা কবিতা পড়া এবার শুরু করব। It takes much time to kill a tree. It takes much time to kill a tree. একটা গাছকে মারতে গেলে প্রচুর সময় লাগে। আমরা অনেকেই ভাবি এটা গাছ, তার ডাল কাটলাম, কাণ্ড কাটলাম, গাছ মরে যাবে, কিন্তু না, এত সহজে একটি গাছকে মারতে পারবো না, যদি সেই গাছটি অবশ্যই বড় গাছ হয়, পূর্ণাঙ্গ একটি গাছ হয়, বৃক্ষ হয়। সো ইট রিকোয়ার্স মাচ টাইম টু কিল এ ট্রি, টু ডেস্ট্রয় এ ট্রি কমপ্লিটলি। একটি গাছকে পুরোপুরিভাবে ধ্বংস করতে গেলে, নষ্ট করতে গেলে অনেক সময় লাগবে। নট এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ উইল ডু ইট। জ্যাব মানে স্ট্রাইক, আঘাত করা। যদি ছুরি দিয়ে আমি সিম্পলি গাছকে আঘাত করি, তাহলে কিন্তু গাছ মারা যাবে না। নট এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ উইল ডু ইট। উইল ডু ইট মিন্স উইল কিল এ ট্রি। ছুরি দিয়ে মারলে, ছুরি দিয়ে বারবার খোঁচালেও গাছ কিন্তু সহজে মারা যাবে না। মানুষকে খোঁচালে মানুষ মারা যেতে পারে, গাছ কিন্তু মারা যাবে না। কেন মারা যাবে না? গাছের মধ্যে যে স্ট্রেংথ আছে, যে স্ট্যামিনা আছে, এটা মানুষের মধ্যে নেই। তো সেই স্ট্রেংথ, স্ট্যামিনা তৈরি হলো কী করে? ইট হ্যাজ গ্রোন স্লোলি কনজিউমিং দ্য আর্থ। একটা গাছ ধীরে ধীরে বাড়ে। একটি গাছ, ইট হ্যাজ গ্রোন স্লোলি, খুব ধীরে ধীরে বেড়েছে। কনজিউমিং দ্য আর্থ, কনজিউমিং মিন্স কনজিউম করা, কনজিউম মানে গ্রহণ করা, খাবার খাওয়া। কনজিউমিং দ্য আর্থ, গাছ পৃথিবীর কাছ থেকে খাবার খেয়ে ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে, এবং বৃদ্ধি পাচ্ছে কীভাবে? রাইজিং আউট অফ ইট। আউট অফ ইট মিন্স আউট অফ দ্য সারফেস অফ দ্য আর্থ। পৃথিবীর ভূপৃষ্ঠের উপরে গাছ আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। ফিডিং আপন ইটস ক্রাস্ট, ফিড মানে খাদ্য গ্রহণ করা। ফিডিং আপন ইটস ক্রাস্ট, ক্রাস্ট মিন্স আউটার লেয়ার, সয়েল, মাটির যে লেয়ার তাকে ক্রাস্ট বলা হচ্ছে। মাটি থেকে খাবার সংগ্রহ করে গাছ আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। অ্যাবজর্বিং ইয়ার্স অফ সানলাইট, এয়ার, ওয়াটার। অ্যাবজর্ব করা, গ্রহণ করা, শোষণ করা। গাছ যুগ যুগ ধরে, ইয়ার্স আফটার ইয়ার্স, যুগ যুগ ধরে সূর্যের আলো নিচ্ছে, বাতাস নিচ্ছে এবং জলও নিচ্ছে, আর সেইগুলো নিয়ে খাদ্য তৈরি করে ধীরে ধীরে গাছ বাড়ছে। আর এই পৃথিবীর পুষ্টি পাচ্ছে বলেই গাছের মধ্যে স্ট্রেংথ এবং স্ট্যামিনা অনেক গুণ বেশি একজন মানুষের থেকে। অ্যান্ড আউট অফ ইটস লেপ্রাস হাইড স্প্রাউটিং লিভস। টেক্সট বইতে তোমরা ওয়ার্নার্সে দেখে নেবে, লেপ্রাস হাইড দেওয়া আছে। আউট অফ ইটস লেপ্রাস হাইড, লেপ্রাস ওয়ার্ডটা আসছে লেপ্রসি থেকে। লেপ্রসি মানে কুষ্ঠ। জানবে, যাদের কুষ্ঠ রোগ হয়, স্কিনে একটা হোয়াইট ছোপ ছোপ দাগ তৈরি হয়, স্কিনের যে ন্যাচারাল কালার সেটা নষ্ট হয়ে যায়, এবং গ্র্যাজুয়ালি সেই জায়গাটা, স্কিনের জায়গাটা আস্তে আস্তে পচন ধরতে পারে এবং মাংসটা পচে যেতে পারে। অর্থাৎ মানুষের ক্ষেত্রে লেপ্রসির রোগটা কিন্তু নেগেটিভ, সেটা ক্ষতিই করে, লাভ কিছু করে না। স্কিন নষ্ট হবে, স্কিনের সেন্স চলে যাবে,
এবং মাংসটা পচে যেতে পারে। এবং মনে রাখবে যে লেপ্রসি কখনোই কিন্তু কোনো ছোঁয়াচে রোগ নয়। বর্তমানে এই রোগ খুবই কম দেখা যায়, যদিও আছে এখনও। যাই হোক, তো মানুষের লেপ্রসি হয়, তার ক্ষতি হয়, কিন্তু গাছের আবার অন্য জিনিস। গাছের লেপ্রাসাইড মানে কি? হাইড মিন্স বার্ক, ছাল। কেমন ছাল? না লেপ্রাস ছাল। লেপ্রাস ছাল কেমন আমরা একটু ছবি দেখে নিই। তো গাছের এই যে রাফ বার্ক, অমসৃণ যে ছালটা দেখতে পাচ্ছি, যে গাছের অমসৃণ ছাল কখনোই নেগেটিভ নয়, গাছের ক্ষতি করে না, বরং লাভই করে। এই অমসৃণ ছাল থেকেই গাছের নতুন পাতা বেরোয়, নতুন শাখা বেরোয়, নতুন ডালও বেরোতে পারে। তো আমরা ফিরে আসি আবার লাস্ট লাইনটায়। অ্যান্ড আউট অফ ইটস লেপ্রাসাইড স্প্রাউটিং লিভস স্প্রাউট গ্রো। সেই অমসৃণ ছাল থেকেই দেখব নতুন পাতা গজাচ্ছে গাছের ক্ষেত্রে। তাহলে গাছের ক্ষেত্রে লেপ্রাসাইডটা পজিটিভ জিনিস, গাছকে সাহায্য করছে নতুন পাতা গজাতে। গাছের মধ্যে এই স্ট্যামিনা, এই স্ট্রেংথটা অনেক বেশি আছে আমাদের থেকে। নেক্সট দেখি আমরা। সো হ্যাক অ্যান্ড চপ, বাট দিস অ্যালোন ডোন্ট ডু ইট। সো হ্যাক অ্যান্ড চপ, হ্যাক মানে ছুরি দিয়ে আঘাত করা, চপ কেটে কুচু কুচু করা। যদি আমরা ছুরি দিয়ে বা কোনো অস্ত্র দিয়ে গাছের ডাল কেটে ফেলি, কাণ্ড কেটে ফেলি, কেটে কুচু কুচু করে ফেলি, বাট দিস অ্যালোন ওন্ট ডু ইট। বাট দিস অনলি প্রসেস, দিস ভেরি প্রসেস ওন্ট make a tree destroyed. You won't kill a tree completely by only hacking and chopping. আমরা শুধু হ্যাকিং চপিং করে গাছের ডাল কেটে, কাণ্ড কেটে, কুচু কুচু করে কেটে ফেলেও গাছকে কিন্তু শুধু এইভাবে মারতে পারবো না। ওন্ট ডু ইট মিন্স ওন্ট কিল ইট। নট সো মাচ পেইন উইল ডু ইট। শুধু তাই নয়, গাছকে কাটলে গাছের যে যন্ত্রণা, যে পেইন, সেই পেইনও গাছকে মেরে ফেলতে পারবে না। যদি মানুষের শরীরে ছুরি চালাই, মানুষ রক্তাক্ত হবে এবং যে পেইন, সেই পেইনে মানুষ মারা যেতে পারে, কিন্তু গাছ মারা যাবে না। তার স্ট্যামিনা, স্ট্রেংথ এত বেশি যে যন্ত্রণাও তার কাছে কিছু মনে হয় না। সে এই যন্ত্রণা, ছুরির আঘাত ঠিক সহ্য করে নেবে। দ্য ব্লিডিং বার্ক উইল হিল। ব্লিডিং বার্ক উইল হিল। গাছের ব্লিডিং, ব্লিডিং তো মানুষের হয়, প্রাণীর হয়। গাছের ব্লিডিং কি? প্রথমেই বলেছি আমরা যে কবি গাছের সঙ্গে মানুষের তুলনা করছেন। ব্লিডিং বার্ক উইল হিল। আমরা একটা ছবি দেখি, দেখতে পাচ্ছি যে গাছ কাটলে গাছের কাণ্ড থেকে যে স্যাপ বেরিয়ে আসে, স্যাপ মানে রস, যে স্যাপ বেরিয়ে আসে, সেই স্যাপের সঙ্গে ব্লাডের তুলনা করা হয়েছে। এখানে স্যাপটা দেখতে পাচ্ছি একটু লাল রঙের, ব্লাডের মতোই দেখাচ্ছে। তো দ্য ব্লিডিং বার্ক উইল হিল। গাছকে যখন কাটবো, আঘাত করবো, কুঁচাবো, দেখবো গাছের কাণ্ড থেকে গাছের রস বেরিয়ে আসছে এবং দেখে যেন মনে হচ্ছে ব্লিডিং হচ্ছে, রক্তপাত ঘটছে, ঠিক মানুষের মতোই। কিন্তু গাছের মধ্যে ন্যাচারাল স্ট্যামিনা, ন্যাচারাল হিলিং পাওয়ার এত বেশি যে গাছ নিজে থেকে ন্যাচারালি নিজেকে সুস্থ করে তুলতে পারে। যদি আজকে গাছের কাণ্ডে আঘাত করি, দেখবে কদিন পর সে আঘাতটা আবার ঠিকঠাক হয়ে গেছে এবং গাছ সে আঘাতকে কাটিয়ে আবার নতুন করে বেঁচে উঠেছে। গাছ সহজে আঘাতের কাছে হার মানে না, তার মধ্যে ন্যাচারাল একটা স্ট্যামিনা আছে। অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড উইল রাইজ কার্ল গ্রিন টুইগস। আমরা গাছ কাটলাম, একদম মাটি ঘেঁষে গাছ কাটলাম। অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, কিন্তু কী দেখব কদিন পর? দেখব সেই যে গাছের গুঁড়ি রয়ে গেছে মাটি বরাবর, উইল রাইজ কার্ল গ্রিন টুইগস। সেন্টেন্সটা সাজালে এটাই হয়, কার্ল গ্রিন টুইগস উইল রাইজ। কার্ল মানে একটু আঁকামাকা, কোঁকড়ানো, সবুজ ছোট্ট ডাল
সেই কাটা অংশ থেকে আবার দেখব মাথা তুলে দাঁড়িয়েছে। মিনিয়েচার বাউস, স্মল বাউস, ছোট ছোট ডাল বেরিয়েছে সেই কাটা অংশ থেকে, যে গাছটা আমরা কেটেছি মাটি বরাবর, সেখান থেকেই নতুন ডালপালা আবার বেরিয়ে গেছে। হুইচ ইফ আনচেকড, আর তুমি যদি এই কাটা গাছটা চেক না করো রেগুলার, উইল এক্সপ্যান্ড এগেন টু ফর্মার সাইজ। এক্সপ্যান্ড মিনস ইনক্রিজ, বৃদ্ধি পাওয়া। উইল ইনক্রিজ এগেন টু ফর্মার সাইজ, আগে গাছটা ঠিক যেমন ছিল দেখবে কয়েকদিন পর ওই কাটা গাছ থেকেই নতুন ডাল বেরিয়ে আবার পুনরায় পূর্বের অবস্থায় ফিরে গেছে। ঠিক আছে, গাছের মধ্যে স্ট্রেংথ এত বেশি যে শুধুমাত্র ডাল কেটে কাণ্ড কেটে আমরা মারতে পারবো না। সে যেন আমাদের যে কত লিমিটেশন আছে, আমরা যে গাছের সাপেক্ষে কতটা উইক, এটাই প্রমাণ করছে যে আমরা গোড়া কেটে দিলেও, মাটি থেকে তার কাণ্ড কাটলেও গাছ কিন্তু আবার পুনরায় দাঁড়িয়ে পড়বে, আগের যে চেহারা সেই চেহারা সে নিয়ে নেবে। নেক্সট অংশ দেখি আমরা দেখতে পাচ্ছি যে গাছের কাটা গুঁড়ি থেকে নতুন করে পাতা গজিয়েছে। No, the root is to be pulled out. No, what is no? ছোট্ট একটা ওয়ার্ড দেওয়া হয়েছে, এটাই একটি সেন্টেন্স। নো, দ্যাট মিনস দ্য হোল প্রসেস দ্যাট ইজ মেনশনড অ্যাবাভ ইজ কমপ্লিটলি এ ফেলিওর। এতক্ষণ যা প্রসেস শেখানো হলো গাছ মারার জন্য, তার ডাল কাটা, কাণ্ড কাটা, পুরোটাই কিন্তু ব্যর্থ। এইভাবে গাছ কাটা যাবে না, এইভাবে গাছকে মারা যাবে না। গাছকে মারতে গেলে তাহলে কী করতে হবে? The root is to be pulled out. That means the tree should be uprooted. গাছের মূলটা মাটি থেকে তুলে ফেলতে হবে, গাছটিকে মূলোৎপাটন করতে হবে। আউট অফ দ্য অ্যাঙ্কারিং আর্থ, কোত্থেকে তুলব না? পৃথিবী থেকে তুলব, সয়েল থেকে তুলব। এখানে আর্থকে অ্যাঙ্করিং বলা হয়েছে। অ্যাঙ্কর মানে নোঙর। নোঙরের কাজটা কি না? নোঙর নৌকাকে এক জায়গায় বেঁধে রাখে যাতে না নদীর স্রোতে নৌকা ভেসে চলে যায়। ঠিক তেমনই পৃথিবী গাছের মূলকে শক্ত করে ধরে রাখে, সাপোর্ট করে, যাতে গাছ না হেলে পড়ে বা পড়ে যায়। তো সেই আর্থ যে অ্যাঙ্করের কাজ করেছে, যে গাছকে সাপোর্ট করেছে, গাছকে আশ্রয় দিয়েছে, সেই গাছের কাছ থেকে, সেই পৃথিবীর বুক থেকে গাছকে আমাদের টেনে তুলে নিতে হবে। যেন মনে হচ্ছে যে মায়ের কাছ থেকে সন্তানকে সরিয়ে নিতে হবে, যেন ডিট্যাচড করতে হবে পৃথিবীর কাছ থেকে গাছকে। ইট ইজ টু বি রোপড টাইড। কীভাবে করব? প্রথম কাজ হচ্ছে যে গাছের গোড়ায় ভালো করে রোপড করতে হবে, দড়ি দিয়ে বাঁধতে হবে, টাইট করতে হবে, কাছি দিয়ে ভালো করে বাঁধবো। অ্যান্ড পুলড আউট, জোরে টান মারবো। স্ন্যাপড আউট, টান মারার সময় একটা শব্দ হতে পারে, মূলটা ছেড়ে চলে আসতে পারে। অর পুলড আউট এন্টারলি, হয়তো দেখবো যে কিছুটা মূল নিচে রয়ে গেল, সেটাও হতে পারে। অথবা পুরো গাছটাই মূল সমেত আমরা তুলে ফেললাম। এন্টারলি মিনস কমপ্লিটলি। আউট ফ্রম দ্য আর্থ কেভ, যখন তুললাম কি দেখব না? মাটিতে একটা বিরাট গর্ত তৈরি হয়েছে, এবং সেই গর্তটাকে বলা হয়েছে আর্থ কেভ, পৃথিবীর গুহা। তাহলে এই আর্থ কেভ তৈরি হলো কি করে? না, যখন আমরা গাছকে মাটি থেকে তুললাম, ডিউরিং দ্য আপরুটিং অফ ট্রি। আর্থ কেভ আরেকটা ইঙ্গিত দিয়ে গেল যে কেভ মানে আমরা জানি গর্ত, সমাধিস্থান। মানুষ এই গাছ তুলে যেন নিজের সমাধি নিজেই তৈরি করে ফেলল। অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড, যেই গাছ তুললাম গাছের স্ট্রেংথ, দ্য সোর্স অফ স্ট্রেংথ এক্সপোজ হয়ে গেল। দ্য সোর্স, হোয়াইট অ্যান্ড ওয়েট, কোনটি? গাছের মূল, গাছের রুট। কারণ জানি গাছের মূল গাছের সব থেকে সংবেদনশীল এবং প্রধান অংশ। গাছের পাতা ছিঁড়লে, ডাল কাটলে, কাণ্ড কাটলেও গাছ বাঁচে, কিন্তু রুট যদি নষ্ট হয়ে যায় সেই গাছ আর বাঁচে না। এটাই গাছের প্রাণভোমরা, গাছের সোর্স অফ স্ট্রেংথ। সেই স্ট্রেংথকে আজকে আমরা এক্সপোজ করলাম, উন্মোচন করলাম
মাটির তলা থেকে তুলে নিয়ে এসে মাটির উপরে রাখলাম। সেই রুট দেখতে কেমন? হোয়াইট অ্যান্ড ওয়েট। হোয়াইট কেন জানি? যেহেতু মাটির নিচে ছিল, সূর্যের আলো পায়নি, তার রং সাদা। অ্যান্ড ওয়েট, যেহেতু মাটির রস শোষণ করতো, সো দ্য রুট ইজ হোয়াইট অ্যান্ড ওয়েট। দ্য মোস্ট সেন্সিটিভ, সব থেকে সংবেদনশীল পার্ট গাছের, হিডেন ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ। আর এই মূলটাই যুগ যুগ ধরে মাটির নিচে, পৃথিবীর নিচে লুকিয়ে থাকে। আজকে আমরা সেই মূলকে মাটি থেকে তুলে ফেললাম। দেন দ্য ম্যাটার অফ স্কর্চিং অ্যান্ড চোকিং ইন সান অ্যান্ড এয়ার। এরপর কী করতে হবে? এরপর সেই মূলটিকে আমরা স্কর্চিং করব, চোকিং করব। স্কর্চ মানে ঝলসে ফেলবো, চোকিং করব, শ্বাসরোধ করব। কী হবে? ইন সান অ্যান্ড এয়ার, ইন সানলাইট অ্যান্ড ইন দ্য এয়ার। সূর্যের আলোর মধ্যে রেখে সেই মূলটাকে আমরা স্কর্চ করব, ঝলসে দেবো, এবং বাতাসে রেখে তাকে চোক্ট করব, তার শ্বাসরোধ করব, তাকে আর বাতাস গ্রহণ করতে দেব না আমরা। ব্রাউনিং, হার্ডেনিং, টুইস্টিং, উইদারিং। এবং সূর্যের আলো পাওয়ার সঙ্গে সঙ্গে গাছের স্টেম, গাছের গুঁড়ি ব্রাউন হয়ে উঠবে, হার্ডেন হয়ে উঠবে, বাদামি হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, টুইস্টিং, বেঁকে যাবে, উইদারিং, আস্তে আস্তে তার যে স্ট্রেংথ সেটাও চলে যাবে, গাছের সমস্ত স্ট্রেংথ নিঃশেষ হয়ে যাবে। এবং নিঃশেষ হওয়ার পরই অ্যান্ড দেন ইট ইজ ডান, অ্যান্ড দেন আওয়ার মিশন ইজ কমপ্লিটেড, দেন দ্য ট্রি ইজ ডেস্ট্রয়েড, দ্য ট্রি ইজ কমপ্লিটলি কিল্ড। এবং তখনই আমরা গাছকে সম্পূর্ণরূপেই মেরে ফেলতে পারবো। তাহলে কবি যে প্রসেস বললেন আমরা বুঝতে পারলাম যে ডাল কেটে কাণ্ড কেটে নয়, গাছকে মারতে গেলে পুরোপুরিভাবে মূল সমেত মাটি থেকে তুলতে তো হবেই, এবং তারপরেও কিছু প্রসেস রয়ে গেল। সেটা কি? তাকে সূর্যের রশ্মির মধ্যে এবং বাতাসের মধ্যে স্কর্চ করতে হবে, চোক্ট করতে হবে। এবং এটি একটা আয়রনি যে গাছ যে সূর্যরশ্মি পেয়ে, যে বাতাস পেয়ে একদিন বড় হয়েছিল, তিলে তিলে বড় হয়েছিল, আজকে সেই সূর্যের মধ্যে রেখেই, সেই বাতাসের মধ্যে রেখেই তাকে ব্রাউন করে দেওয়া হলো, তাকে হার্ড করে দেওয়া হলো, টুইস্ট করা হলো, উইদার করা হলো, এবং করে সেই গাছকে আমরা মেরে ফেললাম। একটা গাছকে মারতে গিয়ে এত কষ্ট করতে হলো কেন? না, গাছ চাইছে বেঁচে থেকে আমাদেরকে সাহায্য করতে, মানুষকে বাঁচিয়ে রাখতে। কিন্তু আমরা এতটাই নিষ্ঠুর, নির্বোধ, গাছকে বাঁচতে দেব না, যে কোনো উপায় তাকে আমরা মারবই। আর সেই কাজটাই করলাম, এবং করে আমরা যেন খুব স্যাটিসফাইড হয়েছি যে দেন ইট ইজ ডান, আমি গাছটা মারতে তো পারলাম। ঠিক আছে, কবিতাটা আমরা পড়া শেষ করেছি, কিন্তু কবিতার মধ্যে বেশ কিছু লিটারেরি ডিভাইস ইউজ করা হয়েছে, কিছু অলঙ্কার ইউজ করা হয়েছে, আমরা একটু জেনে নিই। আগেই বলেছি আমরা যে এটা ফ্রি ভার্স, কোনো রিদিম বা রাইম মানা হয়নি। আমরা সেকেন্ড পয়েন্ট দেখি। এনজাম্বেন্ট মানে কি? হোয়েন ওয়ান সেন্টেন্স কন্টিনিউস ইন্টু টু আর মোর লাইন্স। দেখবে এই কবিতায় অনেক লাইনগুলো আছে, এক লাইনে শেষ হয়নি, পরের লাইনে গিয়ে শেষ হয়েছে। এই যে ফিগার অফ স্পিচ, একে আমরা বলি এনজাম্বেন্ট। এক্সাম্পল দেখে নিচ্ছি আমরা। নট এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ উইল ডু ইট। নট এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ শেষ হলো কোথায়? সেকেন্ড লাইনে গিয়ে উইল ডু ইট। আবার আছে, ইট হ্যাজ গ্রোন স্লোলি কনজিউমিং দ্য আর্থ, রাইজিং আউট অফ ইট, ফিটিং আপন ইটস ক্রাস্ট, অ্যাবজর্বিং ইয়ার্স অফ সানলাইট, এয়ার, ওয়াটার, অ্যান্ড আউট অফ ইটস লেপ্রাসাইড স্প্রাউটিং লিভস। সব বাক্যগুলো পরের লাইনে গিয়ে শেষ হচ্ছে। তো এটা একটা এনজাম্পমেন্টের এক্সাম্পল। নেক্সট দেখি মেটাফর। একটু মাথায় রাখবে, দুটো মেটাফর কবিতা ইউজ করা হয়েছে। মেটাফর মানে ইনডাইরেক্ট কম্প্যারিজন, যে তুলনা সরাসরি নয়, একটু আমরা তুলনা করি বটে, একটু অস্পষ্ট তুলনা। দুটো আছে, একটা লেপ্রাসাইড, দ্য আনইভেন কালার অফ দ্য সারফেস অফ দ্য ট্রাঙ্ক অফ এ ট্রি ইজ কম্পেয়ার টু দ্য স্কিন অফ এ পার্সন সাফারিং ফ্রম লেপ্রসি। আগেই বলেছি যে মানুষের লেপ্রসির সঙ্গে গাছের যে বার্ক, যে ছাল, সেই ছালের সঙ্গে তুলনা করা হয়েছে। আর ব্লিডিং বার্ক কোথায়? গাছ কাটলে যে স্যাপ বেরিয়ে আসে, সেই স্যাপের সঙ্গে
মানুষের ব্লাডের তুলনা করা হয়েছে। নাম্বার 4, অ্যালিটারেশন মানে কি রিপিটেশন অফ এ কনসোন্যান্ট সাউন্ড ইন 2 or more ক্লোজলি প্লেসেস ওয়ার্ডস। যখন একই রকম কনসোন্যান্ট সাউন্ড দুবার বা দুয়ের বেশিরবার ইউজ করা হবে তাকে বলি অ্যালিটারেশন। ব্লিডিং বার্গ দেখতে পাচ্ছি বি সাউন্ডটা দুবার রিপিট হয়েছে। হোয়াইট ওয়েট ডাব্লিউ সাউন্ড দুবার রিপিট হয়েছে। এই একটা ফিগার অফ স্পিচ কবিতায় আছে। লাস্ট, রিপিটেশন। এ ওয়ার্ড অর সেন্টেন্স ইজ রিপিটেড টু লে এমফাসিস অন ইট। যখন দেখব কোনো ওয়ার্ড বা সেন্টেন্স বারবার রিপিট করা হয়েছে, পুলড আউট এই কথাটি কবিতায় বারবার রিপিট করা হয়েছে, তাই একে বলছি আমরা রিপিটেশন। ঠিক আছে, আশা করছি তোমরা কবিতাটি নিশ্চয়ই বুঝতে পারবে। না বুঝতে পারলে তোমরা ভিডিওটা বারবার দেখো, মন দিয়ে শোনো এবং টেক্সট বইটা অবশ্যই সঙ্গে রাখো। টেক্সট বইয়ের নিচে যে ওয়ার্ড নোটস দেওয়া আছে সেইগুলো ফলো করতে হবে। তো আজকে আমরা এই পর্যন্তই পড়ি। নেক্সট কোনো কবিতা আমরা পরের ক্লাসে আলোচনা করব। থ্যাংক ইউ।